আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুর্ঘট দাখিলা হিসাব পদ্ধতিকে, হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের নিয়ম, হিসাব চক্র কি এবং এর ধাপসমূহ, জাবেদা কি এবং জাবেদা প্রস্তুতের নিয়মাবলী। তাহলে শুরু করা যাক। শুরুতে আমরা দুর্ঘট দাখিলা হিসাব পদ্ধতি কি এটি নিয়ে আলোচনা করব। দুর্ঘট দাখিলা হিসাব পদ্ধতির উদ্ভব এবং ইতিহাস। ইতালীয় গণিত শাস্ত্রবিদ ও ধর্মযাজক লুকা পেসিওলি 1494 সালে একটি বিখ্যাত গ্রন্থ প্রকাশ করে। সে গ্রন্থের নাম ছিল সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনেট ইটা প্রফেশনালিয়েট। এই গ্রন্থে তিনি মূলত দ্রুতপদ দাখিলা হিসাব পদ্ধতির ধারণার অবতারণা করেন। দ্রুতপদ দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি, অর্থাৎ প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি পক্ষ থাকবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে। সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়, তাকে মূলত দ্রুতপদ দাখিলা হিসাব পদ্ধতি বলে। তিনি প্রথম মূলত এই গ্রন্থে ডেবিট, ক্রেডিট, জার্নাল, খতিয়ান এবং লেজারের ধারণার অবতারণা করেন। এজন্য তাকে মূলত আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। আমরা বলতে পারি যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণ করে একটি হিসাবকে ডেবিট এবং অপর হিসাবকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়, তাকে মূলত দ্রুতপদ দাখিলা হিসাব পদ্ধতি বলে। দ্রুতপদ দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি হচ্ছে প্রতিটা লেনদেনের কমপক্ষে দুটি পক্ষ থাকবে, অর্থাৎ একটি পক্ষ ডেবিট এবং আরেকটি পক্ষ হচ্ছে ক্রেডিট হবে এবং ডেবিট এবং ক্রেডিটের মধ্যে হচ্ছে সমতা বিরাজ করবে। দ্রুতপদ দাখিলা হিসাব পদ্ধতিকে সমীকরণ ভিত্তিক হিসাব পদ্ধতি বলে, অর্থাৎ হিসাব সমীকরণের মূল ধারণা সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে এটি মূলত প্রতিফলিত করে। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত প্রভাব, অর্থাৎ প্রতিটি লেনদেনের দুটি পক্ষকে সমানভাবে প্রভাবিত করবে। ভারসাম্য বজায় থাকবে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের মধ্যে সমতা বিরাজ করবে। এটি একটি সমীকরণ ভিত্তিক হিসাব পদ্ধতি। সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সমতা বিরাজ করে। এটি নির্ভুল এবং নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি। এ পদ্ধতিতে হিসাব রাখলে খুব সহজে জালিয়াতি, প্রতারণা বা অনিয়ম ধরা পড়ে। এতে হিসাব রাখলে হিসাব চক্রের সঠিক প্রতিফলন ঘটে। লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে হিসাবের প্রাথমিক বই জাবেদা লিপিবদ্ধ করা হয় এবং জাবেদা থেকে হিসাবের পাকা বই খতিয়ান তৈরি করা হয় এবং খতিয়ানের যে সমূহে হিসাবের গাণিতিক শুদ্ধতা বা নির্ভুলতা যাচাইয়ের জন্য রেওয়ামিল তৈরি করা হয়। এরপর সমন্বয় জাবেদা এবং সমন্বিত রেওয়ামিল এবং আর্থিক বিবরণী তৈরি করা হয়। তারপর হচ্ছে সমাপনী জাবেদা এবং বিপরীত জাবেদার মাধ্যমে পরবর্তী হিসাব বছরে হিসাব সমূহ স্থানান্তর করা হয়। অর্থাৎ দ্রুতপদ দাখিলা হিসাব পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে হিসাব চক্রটি সঠিকভাবে বাস্তবায়িত হয়। আমরা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। নগদ 10,000 টাকার পণ্য ক্রয়। এই লেনদেনের একটি পক্ষ হচ্ছে ক্রয় হিসাব, যাকে সমপরিমাণ অর্থ দ্বারা ডেবিট করা হয়েছে। ঠিক আরেকটি পক্ষ হচ্ছে নগদান হিসাব, যাকে সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিট করা হয়েছে। ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে পণ্য ক্রয়ের জন্য, অর্থাৎ নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে নগদ অর্থ প্রদানের জন্য। আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি। ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং টাকার পরিমাণও 10,000 টাকা। ঠিক একইভাবে নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে কারণ আমাদের সম্পদ হ্রাস পেয়েছে এবং টাকার পরিমাণও হচ্ছে 10,000 টাকা। ফলাফল হিসাবে আমরা বলতে পারি মোট ডেবিট হচ্ছে 10,000 টাকা এবং মোট ক্রেডিটের পরিমাণও 10,000 টাকা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের মধ্যে সর্বদা সমতা বা ভারসাম্য বজায় থাকবে। পরিশেষে আমরা বলতে পারি দ্রুতপদ দাখিলা হিসাব পদ্ধতি হলো এমন একটি হিসাব পদ্ধতি যেখানে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সমপরিমাণ অর্থ দ্বারা এক পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়। আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব ও মালিকানা সত্ত্ব হিসাব। এই 5 প্রকার হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র হচ্ছে: সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং সম্পদ যদি হ্রাস পায় ক্রেডিট। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। আয়ের ক্ষেত্রে যদি হ্রাস পায় তাহলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। দায়ের ক্ষেত্রে হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট এবং মালিকানা সত্ত্বের ক্ষেত্রে হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ সম্পদ এবং ব্যয়ের ক্ষেত্রে একই নিয়ম। সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট এবং আয় দায় মালিকানা সত্ত্বের ক্ষেত্রে একই নিয়ম। যদি হ্রাস পায় তাহলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। হিসাব চক্র নিয়ে আলোচনা করব। হিসাব চক্র হলো একটা নির্দিষ্ট সময়ে একটা প্রতিষ্ঠানে যে সকল লেনদেন সংঘটিত হয় সেই লেনদেন সমূহকে শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ এবং সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী তৈরিকরণ এবং সমাপনী দাখিলার মাধ্যমে পরবর্তী হিসাবগুলো স্থানান্তর করার যে ধারাবাহিক প্রক্রিয়া তাকে মূলত হিসাব চক্র বলে। চক্রে মূলত 10টি ধাপ থাকে। 1 থেকে 4 নম্বর ধাপ লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ এবং রেওয়ামিল প্রস্তুতকরণ। এগুলো মূলত নিয়মিত করা হয়। 5 থেকে 7 নম্বর ধাপ অর্থাৎ সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী, এগুলো মূলত অর্থবছর শেষে করা হয় এবং 8 এবং 9 নম্বর ধাপ মূলত সমাপনী কাজের অংশ। আর 10 নম্বর ধাপ বিপরীত দাখিলার মাধ্যমে পরবর্তী বছরে হিসাবসমূহ স্থানান্তর করা হয়। অর্থাৎ হচ্ছে লেনদেন শনাক্তকরণ থেকে শুরু করে পরবর্তী হিসাবগুলো স্থানান্তর করা পর্যন্ত যে সকল ধাপ অতিক্রম করে তার সমষ্টিকে মূলত হিসাব চক্র বলে। ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, অর্থাৎ লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে এটি লেনদেন কিনা তা চিহ্নিতকরণ করা হয়। এরপর হচ্ছে সেই লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করা হয়
জাবেদা থেকে খতিয়ান তৈরি করা হয় এবং খতিয়ানের যে সমূহ নিয়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। এরপর সমন্বয় দাখিলা প্রদান করা হয় এবং সমন্বয় দাখিলার প্রদানের পরে কার্যপত্র তৈরি করা হয়। এটি হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ। এটি তৈরি করা বাধ্যতামূলক নয়। এরপরে আর্থিক বিবরণী তৈরি করা হয়। আর্থিক বিবরণীর পরে সমাপনী দাখিলা প্রদান করা হয়। সমাপনী দাখিলার মাধ্যমে আয় এবং ব্যয়বাস্তব হিসাবসমূহকে বন্ধ করা হয়। এরপরে সমাপনী উত্তর আমিল তৈরি করা হয় এবং বিপরীত দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবসমূহকে পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয়। এভাবে মূলত চক্রাকারে হিসাব চক্রটি সম্পন্ন হয়। জাবেদা হলো হিসাবের প্রাথমিক দাখিলার বই। কোনো প্রতিষ্ঠানে যে আর্থিক লেনদেনগুলো সংঘটিত হয়, লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে সর্বপ্রথম যে হিসাবের বই লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। অন্যভাবে বলা যায়, কোনো লেনদেন সংঘটিত হওয়ার পর তা বিশ্লেষণ করে প্রথম যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। এই কারণে জাবেদাকে হিসাবের প্রথম বই, বুক অফ অরিজিনাল এন্ট্রি বা প্রাইমারি রেকর্ড বলা হয়। জাবেদার প্রধান বৈশিষ্ট্যসমূহ: প্রথম রেকর্ড, লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ক্রমান্বয়ে অর্থাৎ লেনদেন সমূহকে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়। দ্বৈতরূপ, প্রতিটি লেনদেন দুই তর্ক দাখিলা হিসাব পদ্ধতি অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় এবং বিবরণ, কেন এই ডেবিট এবং ক্রেডিট করা হলো তার সংক্ষিপ্ত বিবরণ বা ব্যাখ্যা দেওয়া থাকে। জাবেদার গঠন বা ফরম্যাট: জাবেদা মূলত যে ধরনের ছকে তৈরি করা হয় তার 5টি কলাম থাকে। একটি তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা যাক। ধরা যাক 5 জানুয়ারি 2025 তারিখে নগদ 5,000 টাকা দিয়ে পণ্য কেনা হলো। এটা জাবেদা এন্ট্রি হবে, তারিখের ঘরে লিখতে হবে তারিখ 5 জানুয়ারি 2025 এবং বিবরণের ঘরে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং ব্যাখ্যা লিখতে হবে এবং ডেবিট টাকা হবে ডেবিটের ঘরে 5,000 এবং ক্রেডিটের ঘরে 5,000। জাবেদার প্রকারভেদ: জাবেদাকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে। একটা সাধারণ জাবেদা, আরেকটি বিশেষ জাবেদা। সাধারণ জাবেদা হলো যে সকল লেনদেন বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত হয় না, সেগুলোকে মূলত সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, সংশোধনী জাবেদা। আর বিশেষ জাবেদা যে সকল লেনদেন প্রতিষ্ঠানে পুনরাবৃত্তিমূলক ঘটে, অর্থাৎ প্রতিষ্ঠানে বারবার সংঘটিত হয়, সেগুলো মূলত বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা। জাবেদা কেন গুরুত্বপূর্ণ? জাবেদা না থাকলে সরাসরি খতিয়ানে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো ভুল হলে জাবেদা দেখে তা সহজে সংশোধন করা যায় এবং জাবেদা থেকে পরবর্তীতে খতিয়ানে পোস্টিং করা যায়। পরিশেষে আমরা বলতে পারি, জাবেদা হলো হিসাব প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, অর্থাৎ লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে প্রথমে শনাক্তকরণ, এরপরে জাবেদাভুক্ত করা হয় এবং জাবেদাভুক্ত ছাড়া দুতর্ক দাখিলা হিসাব পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব নয়। জাবেদা প্রস্তুতের নিয়মাবলী: নগদে পণ্য ক্রয় 12,000 টাকা। এই লেনদেনের মধ্যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে। একটি ক্রয় হিসাব আর একটি নগদান হিসাব। ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য ডেবিট। আর নগদান হিসাবে ক্রেডিট করা হয়েছে কারণ সম্পদ হ্রাস পেয়েছে। 2 নম্বর, বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা। এই লেনদেনের মধ্যে যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি প্রাপ্য হিসাব আর একটি বিক্রয় হিসাব। প্রাপ্য হিসাব সম্পদ হিসাব, বাকিতে বিক্রয় করার কারণে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য প্রাপ্য হিসাবকে ডেবিট করা হয়েছে। আর বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে কারণ আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এই লেনদেনের মধ্যে যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি আসবাবপত্র হিসাব আর একটি নগদান হিসাব। আসবাবপত্র হিসাবকে ডেবিট করা হয়েছে কারণ আসবাবপত্র ক্রয় করার কারণে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে কারণ নগদে আসবাবপত্র ক্রয় করার কারণে আমাদের নগদ সম্পদ হ্রাস পেয়েছে। 4 নম্বর, জনাব আলম নগদ 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এই লেনদেনের মধ্যে যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি নগদান হিসাব আর একটি মূলধন হিসাব। নগদান হিসাবকে ডেবিট করা হয়েছে কারণ নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কারণে আমাদের ব্যবসায় নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে সাথে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পেয়েছে, এই জন্য মূলধন হিসাবকে ক্রেডিট করা হয়েছে। 5 নম্বর, কর্মচারীর বেতন প্রদান 10,000 টাকা। এই লেনদেনের মধ্যে যে দুটি হিসাব অন্তর্ভুক্ত আছে, একটি বেতন হিসাব আর একটি নগদান হিসাব। বেতন হিসাবকে ডেবিট করা হয়েছে কারণ বেতন প্রদান করার কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে কারণ আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ বেতন নগদে প্রদান করা হয়েছে। অনুসরণের জন্য একটা অঙ্ক দেওয়া হচ্ছে। জনাব আবুল কাসেম 2019 সালে 1 মার্চ তারিখের লেনদেনগুলো নিম্নরূপ: মার্চের 1 তারিখ নগদ 60,000 এবং 10,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে। একটি জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে আমাদের ক্রয় হিসাব ডেবিট করতে হয়। 2 নম্বর, বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা। একটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদান হিসাব ক্রেডিট। 3 নম্বর, নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 4 নম্বর, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার 4 নম্বর, বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হলো 3,000 টাকা। তাহলে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, এটি নগদে প্রদান করা হয়েছে অবশ্যই, তাহলে নগদান হিসাব ক্রেডিট।
৫ নম্বর জামালের নিকট হতে পণ্য ক্রয় ২০,০০০ টাকা। আমরা জানি নাম থাকলে বাকিতে হয়, তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং পদ হিসাব জামাল ক্রেডিট। ১০ তারিখ পদ হিসাবকে পরিশোধ করা হলো। পদ হিসাব আমাদের জন্য দায়। আমরা পদ হিসাবকে পরিশোধ করছি, অবশ্যই নগদে পরিশোধ করেছি। পদ হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট। ১৫ তারিখ মালিক কর্তৃক নগদ উত্তোলন। উত্তোলন দুই কারণে হইতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে ব্যবসায়ের। আমরা একটি ব্যক্তিগত প্রয়োজনে ধরে জাবেদাভুক্ত করব। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ২৫ তারিখ অফিস ভাড়া প্রদান ২,৫০০ টাকা। তাহলে হচ্ছে অফিস ভাড়া যেহেতু ব্যয়, তাহলে ভাড়া হিসাব ডেবিট, আর অবশ্যই নগদে প্রদান করছি, নগদান হিসাব ক্রেডিট। ২৮ তারিখ বেতন প্রদান করা হলো ৬,০০০ টাকা। অবশ্যই নগদে প্রদান করছি, তাহলে বেতন হিসাব ডেবিট এবং নগদান ক্রেডিট। ৩১ তারিখ শোরুম ভাড়া প্রদান করা হলো। শোরুম ভাড়া যেহেতু আমাদের জন্য ব্যয়, তাহলে শোরুম ভাড়া ডেবিট, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর নগদান হিসাব ক্রেডিট। পরবর্তী ক্লাসে আমরা জাবেদা প্রস্তুতের নিয়মাবলী বা বিবেচ্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের উপর আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।